পূর্ব বর্ধমান জেলার এক প্রাচীন জনপদ দায়হাট। ইতিহাস আর ঐতিহ্যে মোড়া এই ছোট শহরটির শিকড়গাথা রয়েছে মুঘল, মারাঠা আর বর্ধমান রাজপরিবারের সঙ্গে। শোনা যায় এই অঞ্চলের প্রাচীন নাম ছিল ইন্দ্রাণী পরগনা। এখানে বর্ধমান রাজা কীর্তিচাঁদের দেওয়ান মানিকচাঁদ একটি ঘাট নির্মাণ করেন, যেটির নাম ছিল দেওয়ান ঘাট, আর সেখান থেকেই নাকি দায়হাট নামের উৎপত্তি। মুঘল সম্রাট শাহজাহানের সময়কালে রাঘব দত্ত এখানে জমিদার হিসেবে প্রতিষ্ঠিত হন এবং তিনি রায়চৌধুরী খেতাব নিয়ে এই অঞ্চল পরিচালনা শুরু করেন। তার সময়েই এখানে বেশ কিছু প্রাচীন স্থাপত্য, ঘাট ও মন্দির নির্মিত হয়। তবে শুধু ইতিহাসই নয়, দায়হাটের গঙ্গায় আজও বয়ে চলেছে সাংস্কৃতিক এবং ধর্মীয় উত্তরাধিকারের এক পুরাতন কাহিনী। তাহলে চলুন আজ ঘুরে দেখা যাক দায়হাটের অলিগলি, নদীঘাট, মন্দির আর হারিয়ে যাওয়া ইতিহাসের পুরাতন পাতায়। 1510 সালের জানুয়ারি মাসে শ্রী চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ থেকে বেরিয়ে শ্রী কেশব ভারতীর কাছে দীক্ষা গ্রহণের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন কাটোয়ার দিকে। যাত্রাপথে তিনি এই দায়হাট হয়েই কাটোয়ায় পৌঁছান, আর সেই ঘটনাকে চিরস্মরণীয় করতে এই তোরণটি নির্মাণ করা হয়েছে। এরপর আমরা গেলাম আমাদের প্রথম গন্তব্য দায়হাটের ঐতিহ্যবাহী লাল বাড়িতে। কেউ নাই বাড়িতে? না, এদের ছবি টবি তুলবো জিজ্ঞেস করছি। কোন ঘরে? ওই ঘরে? আমি এই মুহূর্তে রয়েছি দায়হাটের স্মৃতি বিজড়িত লাল বাড়িতে। এই লাল বাড়ির ইতিহাস কিন্তু অনেক প্রাচীন। চলুন তাহলে আমরা এখন এই লাল বাড়ি ঘুরে দেখি, আর যেটুকু ইতিহাস জানার সেটুকু জানি। 1905 সালে প্রতিষ্ঠিত এই বাড়িটি নির্মাণ করেন জমিদার ঋষিকেশ মিত্র, আর বাড়ির পিছনের দিকে রয়েছে এল আকৃতির একটি পুকুর। এই বাড়িতে একসময় থাকতেন স্বাধীনতা সংগ্রামী জিতেন্দ্রনাথ মিত্র, যিনি অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। এই বাড়ির শুধুমাত্র ঐতিহাসিক গুরুত্ব আছে তাই নয়, এই বাড়ি কিন্তু সিনেমার কারণে বিখ্যাত। এই বাড়িতে শুটিং হয়েছিল উত্তম কুমার এবং সাবিত্রী দেবী অভিনীত নিশিপদ্ম সিনেমার শুটিং। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত গল্প হিঙের কচুরি অবলম্বনে অরবিন্দ মুখোপাধ্যায় নিশিপদ্ম ছবিটি পরিচালনা করেন। ছবিটি ব্যাপক সাফল্যতে পরবর্তীকালে 1972 সালে অমর প্রেম নামে হিন্দিতে ছবিটি পুনর্নির্মাণ করা হয়। এতে শক্তি সামন্তের পরিচালনায় মূল চরিত্রে অভিনয় করেছিলেন শর্মিলা ঠাকুর ও রাজেশ খান্না। তবে এই বাড়িটিকে অনেকে এখন হন্টেড হাউস বলে আখ্যায়িত করে। আমি জানি না সত্যতা কতটা যাচাই করিনি আমি কিছু, তবে পাশের একজন বলছিল যে এখানে ভূত থাকে, আমি তবে বিশ্বাস করিনি। লালবাড়ির মায়া কাটিয়ে আমরা গেলাম দায়হাটের সমাজবাড়ির প্রাঙ্গণে। 1740 খ্রিস্টাব্দের অঘ্রাণ মাসে মহারাজ কীর্তিচাঁদের মৃত্যুর পর তার অস্থি এই সমাজবাড়িতে সমাধিস্থ করা হয়। রাজবংশের প্রথা অনুযায়ী কোনো রাজা বা রানী মৃত্যুবরণ করলে তাদের দেহ সমাধিস্থ করা হতো নদী তীরে। তারপর সেই স্থানের উপর নির্মিত হতো মন্দির। জীবিত অবস্থায় তারা যেসব খাদ্য, পোশাক বা জিনিস পছন্দ করতেন তাও সে সমাধির সঙ্গে অর্পণ করা হতো। এই ধরনের সমাধিস্থলকেই সমাজবাড়ি বলা হতো। কীর্তিচাঁদ রায় ছিলেন বর্ধমানের রাজপরিবারের একজন সদস্য এবং তিনি ছিলেন একজন শক্তিশালী রাজা।
তার রাজত্বকালের সবথেকে উল্লেখযোগ্য ঘটনা হলো তিনি বিষ্ণুপুরের রাজাকে পরাস্ত করেছিলেন। তিনি এই অঞ্চলে তার সাম্রাজ্যের বিস্তার করেন। 1740 সালে তার মৃত্যুর পর তার দেহাবশেষ এই সমাজবাড়ি প্রাঙ্গণে সমাধিস্থ করা হয়। বর্ধমান রাজবংশের ইতিহাস ও ধর্মীয় রীতিনীতিতে এই সমাজবাড়ি এক জীবন্ত দলিল, যা কালের নিয়মে প্রায় ভগ্নপ্রায়। ভবিষ্যতে এর সংরক্ষণে এলাকার মানুষের যেমন স্থানীয় ইতিহাসের প্রতি আগ্রহ তৈরি করবে, তেমনই বাড়বে পর্যটকদের কাছে এর গুরুত্ব। সমাজবাড়ি দেখে আমরা গেলাম ভাস্কর পণ্ডিতের দ্বারা নির্মিত দুর্গা মণ্ডপ দেখতে। কথায় আছে 12 ঘাট 13 হাট, এই নিয়ে দায়হাট। মনে করা হয় এই দেওয়ানের হাট থেকে দায়হাট শব্দটির উৎপত্তি এসেছে। এই দায়হাট শহরের ইতিহাস কিন্তু অনেক প্রাচীন। আবুল ফজলের আইনি এক বইতে দায়হাটের উল্লেখ পাওয়া যায়। মনে করা হয় একসময় কাটোয়া থেকে অগরদ্বীপ পর্যন্ত এই গঙ্গার তীরবর্তী এলাকাকেই ইন্দ্রাণী পরগনা বলা হতো। এছাড়াও মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্য এবং বিজয়রাম সেনের তীর্থমঙ্গলেও এই ইন্দ্রাণী পরগনার উল্লেখ পাওয়া গেছে। ভাস্কর পণ্ডিত দুর্গা মন্দির এই সেই, এটা 1744 একবার, 1742 একবার এসছেন ভাস্কর পণ্ডিত এই দেশে বাণিজ্য সূত্র তাবাদে। তা বাণিজ্য সূত্র যা হয়েছিল অষ্টমীর দিনে আলিবর্দী খাঁ, তখন পিরিয়ড আলিবর্দী বাংলা বিহার উড়িষ্যার নবাব, তখন তাহলে আলিবর্দী খাঁ অতর্কিত আক্রমণ করেছিলেন ভাস্কর পণ্ডিত। ভাস্কর পণ্ডিত স্বর্ণ প্রতিমা দুর্গা পুজো করছিলেন। স্বর্ণ প্রতিমা নিয়ে এই জলে, গঙ্গার জলে বিসর্জন দিয়ে দেন। তারপর থেকে আর তার হদিস পাওয়া যায়নি। তাহলে এখন কি কি পুজো হয় এখানে? এখানে সার্বজনীন দুর্গা পুজোই হয়। আচ্ছা, সেই দুর্গা পুজোর রীতিতে উনি চালু করেন আর কি। হ্যাঁ, উনি তারপর থেকে দুর্গা পুজোটা হয়ে আসছে। দুর্গা পুজো হয়ে আসছে। আচ্ছা, এখন পাড়ার লোকেরাই সব মিলেমিশে করে। বড়িরা এই দেশে এসেছিলেন 1742-এ। 1742-এ এসে লুটপাট করছিলেন। লুটপাট করে, বড় লোকেদের লুটপাট করে গরিবদের মধ্যে বিতরণ করতেন। এই ছিল তার অভিপ্রায়। বর্ধমান মহারাজা, এটা বর্ধমান মহারাজা। মহারাজার নাম মনে আছে আপনার? হ্যাঁ, কীর্তিচন্দ্র রায় বাহাদুর। আচ্ছা, উনি প্রতিষ্ঠা করেছেন দুর্গা মন্দির। তাহলে 1742-এ এসে দেখলেন একটা সুস্থ মন্দির রয়েছে, একটা গঠন সুস্থ মন্দির রয়েছে। এই মন্দিরে কোনো কিছু নেই, এক নিস্তব্ধ স্থান। উনি এসে দুর্গা পুজো করেছেন। মন্দির না পেয়ে দুর্গা পুজো করছেন কী করে? মন্দির তো পেতে হয়েছে। মন্দিরটা তখনই 1742-এ এসে। আর এটা কিশোরের মন্দির। এটা কিশোর মন্দির। এর ইটের স্ট্রাকচার দেখো একই রকম। এই কিশোরের মন্দির কিসের পূজা হয় এই মন্দিরে? রাধাকৃষ্ণ। আচ্ছা, ওটা দুর্গা, এটা রাধাকৃষ্ণ পূজা হয়। রাধাকৃষ্ণ শিব আছে। আচ্ছা, এটা মন্দিরটা মোটামুটি কতটা প্রাচীন? 1740 থেকে 42। আচ্ছা, 42-এর মধ্যে। 300 বছরের বেশি হয়। হ্যাঁ, 300 বছর বেশি হয়। 300 বছর বেশি হয়। 1742 মন্দির এসে বাহ্য সূত্র এসেছিলেন। এসে সুস্থ মন্দির পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করলেন রাধাকৃষ্ণ এবং এইটা তৈরি করলেন। আচ্ছা, এবং ভাস্কর পণ্ডিত এসে তোয়ারি ঘরের মন্দিরে এসে পুজো করেছে। দুর্গা মন্দির লাগোয়া কিশোরী মন্দির মহারাজ তিলকচাঁদ দ্বারা প্রতিষ্ঠিত এই কিশোরী মন্দির আজও সাক্ষ্য দেয় দায়হাটের এক গৌরবময় অতীতের কথা। মহারাষ্ট্র পুরাণ এবং সমসাময়িক কবি গঙ্গারামের বিবরণ অনুযায়ী খ্যাতনামা ভাস্কর পণ্ডিত 1834 খ্রিস্টাব্দে দুর্গাপূজা করেছিলেন রাজপ্রাসাদের সংলগ্ন এই ঘাটে। সে বছর অষ্টমীর রাতের কথা, অর্থাৎ 26শে সেপ্টেম্বর। হঠাৎ নবাব আলীবর্দী খাঁর আকস্মিক আক্রমণে তিনি বাধ্য হন তার উপাসনা স্থল ছেড়ে দিতে। সেই সময় নির্মিত কেল্লা বা দুর্গের অংশবিশেষ আজও চোখে পড়ে। এই ভগ্ন দেওয়াল যেন আজও ইতিহাস বলে যায়। বলাই বাহুল্য 1806 সালে পূর্ব বর্ধমান জেলার এই দায়হাটে জন্ম হয় নবীন ভাস্করের, যিনি দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মূর্তিটি নির্মাণ করেছিলেন। আমরা দায়হাট থেকে এখন যাচ্ছি নয়াচড়ে। নয়াচড়ে প্রচুর পরিযায়ী পাখি এসছে। দেখা যাক ভাগ্য সাথ দেয় কিনা। যদি সাথ দেয় তাহলে অনেক পাখির দেখা মিলবে আজকে। ওখানে দেখি নৌকার কী ব্যবস্থা রয়েছে, আর আমাদের খিদেও পেয়েছে, কিছু খেতেও হবে। তো যাই, ভালোই লাগছে যেতে। এই গ্রামগঞ্জ দিয়ে ঘুরতে মন্দ লাগে না। আর এখন সর্ষের ফুলের সময়, যেদিকে যাচ্ছে খালি সর্ষের ফুল দেখতে পাচ্ছি।
ওই নৌকা পাওয়া যাবে এখানে? নৌকা আগে থেকে না বললে তো পাবো না। গিয়ে দেখি নাকি। কতক্ষণ হাঁটতে হবে কাকা এখান থেকে? হ্যাঁ, কতক্ষণ হাঁটতে হবে এখান থেকে? তারপরে আধা মাইল গঙ্গা। বেশ, চল দেখে যান, তারপর নৌকা ঠিক করে তারপর যেতে হবে। মণিপুরে কাইবুল লামজা ন্যাশনাল পার্ক আছে, ওখানে ফুমডি কি করে ওই জায়গাগুলোকে স্টেবল বানিয়ে যায়, যাওয়া যায় উপর দিয়ে, মানে একটা লেকের উপর দিয়ে। তো এইখানে এসে আমার ওই ফুমডির কথা মনে পড়ছে, পুরো নরম নরম ঢুকা, মানে আমরা হচ্ছে শিকারি। গঙ্গার নবীন পলিমাটি কী পরিমাণে উর্বর আমরা সবাই জানি। এখানে কুমড়ো, বাঁধাকপি প্রচুর চাষ হচ্ছে, সর্ষের ফুল সামনে রয়েছে। তো একদম মাঠকে মাঠ ফসল হয়ে আছে, দুর্দান্ত লাগছে দেখতে। এখন আমরা আছি চর পানোহাটে, চারিদিকে খালি সর্ষের ক্ষেত, আর এখানে খেজুরের গাছ ঝোড়া হচ্ছে। খেজুরের রসটা দুর্দান্ত লাগে। তো এখনও দুপুর হয়ে গেছে, এখন আর রস পাওয়া যাবে না, এখন খেলে তাড়ি হবে হিসাবে খেতে হবে, আর যেটা খেলে হালকা নেশাও হয়। ওই জন্য রিক্সটা নিলাম না। এবার একটু সামনের দিকে যাই, ঘুরে গঙ্গা দেখতে পাওয়া যাবে, একটু গঙ্গাটা দেখে যাই। এই যেন সোনার ক্ষেত, চারিদিকে সোনার ফসল পড়ে আছে। আমি এই মুহূর্তে রয়েছি নয়াচরে। নয়াচরে প্রচুর পরিযায়ী পাখির আগমন ঘটে, বিশেষ করে শীতকালে। তো আজকে আমরা যেহেতু পরন্ত বিকেল, একটু পরে সূর্যাস্ত হবে, তাই আমরা নৌকা কাউকে পেলামও না, আর আমরা সেই রিস্কটাও নিচ্ছি না যে পরন্ত বিকেলে পাখি দেখবো। ওই গাছে বেশ কয়েকটা পাখি দেখতে পাচ্ছি আমরা, আপাতত ওই পাখিগুলো দেখি, তারপরে বাড়ির দিকে যাব। ভালো লাগছে, মাঠকে মাঠ পুরো ফসল হয়ে আছে। কোথাও ফুলকপি, কোথাও বাঁধাকপি, কোথাও মূলো, সর্ষে, মটর, ছোলা, এমন কিছু নাই যেখানে চাষ হচ্ছে না। দুর্দান্ত লাগছে। দিনের আলো নেভার আগে আমরা গেলাম দাইহাট হাই স্কুলে। এই হচ্ছে দাইহাট হাই স্কুল। এখানে পড়াশোনার পাশাপাশি এখনও বিকেলে ফুটবল খেলার চল রয়েছে। স্বামী বিবেকানন্দ বলতেন, গীতাপাঠ অপেক্ষায় ফুটবল খেলিলে স্বর্গের অধিকতর নিকটবর্তী হইবে। এখনকার প্রজন্ম না তো ফুটবলে আসক্ত, না তো গীতাপাঠে আগ্রহী। 1855 সালের 29 অক্টোবর এই বিদ্যালয় নির্মিত হয়, আর যে নির্মাণে প্রথম প্রদীপটি স্বয়ং বিদ্যাসাগর মহাশয় প্রজ্বলিত করেছিলেন। যুগে যুগে এই বিদ্যালয় বহু কৃতি ছাত্র গড়েছে। এই বাঁ দিকে রয়েছে কাটোয়া 2 বিডিও অফিস, মানে দাইহাটের বিডিও অফিস। এই দিকে যেতে হয়। এই যে এইটা হচ্ছে বিডিও অফিসের রাস্তা। আমার বাড়ি যেহেতু অগ্রদ্বীপে, তো ওই অগ্রদ্বীপ এলাকায় সাধারণত ঠাকুরগুলো অনেক সময় এই দাইহাট থেকে নিয়ে যাওয়া হয়, এই কুমোরপাড়া থেকে। বিশেষ করে সরস্বতী পুজোতে আমরা পুরো এখানে হাজির লাগাই আর দরদাম করে ঠাকুর নিয়ে যাই। আমি এই মুহূর্তে রয়েছি দাইহাটের মাটিয়ারি ঘাটে, যে ঘাট পাড়ে হয়ে পৌঁছে যাওয়া যায় মাটিয়ারিতে। এখানকার মাটিয়ারির কাঁসা পিতল জগৎ বিখ্যাত। আর ওপারের মাটিয়ারির দই গোটা বাংলা তার টেস্ট করে দেখেছে।